ওকে, আমি রেকর্ডিং অন করে দিছি। টেন্স পড়তেছিলাম, টেন্সের হোমওয়ার্ক দিয়েছিলাম, করা হয়েছে বলছো। ফাইন, এবার আসো। আমরা যতদূর পড়েছিলাম এটা একটু রিক্যাপ দেই। আমরা সম্ভবত কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত শেষ করেছি, 3টা টেন্সেরই কন্টিনিউয়াস পর্যন্ত, তাই না? মানে এই জি পেজটা স্যার। আমরা মোটামুটি পড়ছি। তো আমরা নেক্সট পরের পেজটা শেষ করব, তাইলে মোটামুটি টেন্স আমাদের শেষ। আর ওই যে বলছিলাম টেন্স পারা মানে শুধু স্ট্রাকচার পারলাম 1 মিনিট 2 মিনিট ভেবে, হ্যাঁ, তারপরে চিন্তা করে বললাম, ওইটা টেন্স পারা বলে না। টেন্স পারতে হবে ইনস্ট্যান্ট। whenever I ask any question you can have to be able to answer within, কি বলবো, 2 সেকেন্ডস। হ্যাঁ, 2 সেকেন্ডের মধ্যে তুমি চিন্তা করে ফেলবা যে হ্যাঁ ওইটা বলছে, তাহলে ওই টেন্সের স্ট্রাকচার ওইটা, সেন্টেন্স বলা শুরু করে ফেললা এবং না আটকিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারলা, তখন হচ্ছে টেন্স পেরেছো। ওইটা হচ্ছে টেন্স পারা বলে। আর ওইটা পারা যতদিন না হবে ততদিন প্র্যাকটিস করতেই থাকতে হবে। আমি পড়িয়ে শেষ করব, ঠিক আছে, প্র্যাকটিস প্র্যাকটিস যা করার করে শেষ করব, বাট টেন্সটা তোমরা কন্টিনিউ একটা প্রসেসে এটা শিখতেই থাকবে। হ্যাঁ, একটা সেন্টেন্স নিবে 12টা টেন্সে কনভার্ট করে ফেলতে থাকবে। এইভাবে করলে আস্তে আস্তে এটা অনেকটাই আপগ্রেড হয়ে যাবে, দেখবা। প্রতিদিন একটু চেষ্টা করতে হবে, কারণ এটা অনেক ছোট বয়সে শেখানো হয়। একটা একটা করে ধরে ধরে খুব ধৈর্য সহকারে শেখানো হয়। তো তখন থেকে যদি ভালো করে শিখতাম হয়তো এখন অনেকটা এক্সপার্ট থাকতাম। তারপরেও ওয়ারএভার যাদেরই একটু দুর্বলতা আছে এখনো চেষ্টা করলে জায়গা আছে এটাতে ভালো করার এবং ভালো করে শেখার, এবং এটা শিখতেই হবে মাস্ট, না হলে পরবর্তী টপিকগুলোতে আমরা অনেক প্রবলেম ফেস করবো। এই কথাটা আমি বারবার বলছি কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তো যাই, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফিউচার পর্যন্ত যাব। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা মোটামুটি বেসিক ধারণা তো যেহেতু পেয়ে গেছি, আর আমরা বলেছিলাম শুধুমাত্র পার্থক্যটা যেখানে দাঁড়ায়, আমরা অক্সিলারি ভার্বে যে পার্থক্যটা দেখতে পারি, হ্যাঁ, যে বিভিন্ন টেন্সের অক্সিলারি ভার্বটা চেঞ্জ হচ্ছে এবং ভার্বের ফর্মটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কোনোটাই প্রেজেন্ট ফর্ম, কোনোটাই পাস্ট ফর্ম, কোনোটাই পাস্ট পার্টিসিপল ফর্ম। এই হচ্ছে মোটামুটি টেন্সের বিভিন্ন জায়গার চেঞ্জ। মানে ভার্বেরই চেঞ্জ হবে এবং ভার্বের সাপোর্টে কিছু অক্সিলারি ভার্ব অ্যাড হয়। এই হচ্ছে মোটা দাগের বিভিন্ন টেন্সের মধ্যকার পার্থক্য। বাকি সব তো একই। আচ্ছা, ওই যে 4 টাইপের সেন্টেন্স থাকবে, অ্যাফার্মেটিভ একটা, নেগেটিভ একটা, ইন্টারোগেটিভ একটা, ইন্টারোগেটিভ নেগেটিভ একটা। আর পারফেক্ট টেন্সের বেসিকে আমরা বলেছিলাম কাজটা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এরকম কিছু বুঝালে তখন সেটাকে আমরা পারফেক্ট টেন্সের আন্ডারে ফেলি। যেমন আমি ধরো বললাম যে ভাত খেয়েছি, মানে আমার ভাত খাওয়া মাত্রই শেষ হয়েছে, তারপরে কাউকে আমি যখন বলবো যে আমি ভাত খেয়েছি, তখন ওই যে খেয়েছি, করেছি, গিয়েছি, ঠিক আছে, তখন বাংলা যেরকম এরকম বলি, ওই এছি, এছো, এছেন, সহজে বলতে গেলে, হ্যাঁ, মানে খেয়েছি, খেয়েছো, খেয়েছেন, করেছি, করেছো, করেছেন, এই টাইপের যখন ভাব প্রকাশ পাবে বাংলায় তখন সেটাগুলো পারফেক্ট টেন্সের আন্ডারে পড়বে। আশা করি বুঝাইতে পারছি। তো তেমনি ভাবে যদি বলি আমি খেলেছি, সে খেলেছে, তাহলে আই হ্যাভ প্লেড, হি হ্যাজ প্লেড হচ্ছে। এখন এটা কেন হচ্ছে? স্ট্রাকচারটা থেকে আসতেছে। তো মেইন হচ্ছে পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসাবে আসবে হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ আসবে প্লুরাল, থার্ড পারসন প্লুরাল আর ফার্স্ট পারসনের ক্ষেত্রে। ফার্স্ট পারসন আই এর পরেও হ্যাভ, উই এর পরেও হ্যাভ, মানে প্লুরাল থাকলে তো অবশ্যই হ্যাভ, আর ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রেও হ্যাভ বসে, সেকেন্ড পারসনের ক্ষেত্রেও হ্যাভ বসে। হ্যাজ কোথায় বসে? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে। আর এরপরে ভার্বের থার্ড, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3, এটা আমরা জানি হয়তো বেসিক গুলো সবাই। এই হচ্ছে প্রথম মেইন স্ট্রাকচার পারফেক্টের ক্ষেত্রে। তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আসলো হ্যাভ, হ্যাজ আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? তো সেভাবে স্ট্রাকচার অনুযায়ী ইংলিশ করতে গেলে সাবজেক্ট বসবে আই, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লে এর পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড, তাহলে আই হ্যাভ প্লেড, হি হ্যাজ প্লেড। তেমনি ভাবে নেগেটিভ করলে হ্যাভ, হ্যাজ এর পর একটা নট বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল এটা থাকবেই। ইন্টারোগেটিভের সময় হ্যাভ আর হ্যাজটা আগে যাবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ইন্টারোগেটিভ নেগেটিভের সময় হ্যাভ আর হ্যাজ আগে, তারপরে সাবজেক্ট, তারপরে যে নট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এই হচ্ছে 4 টাইপের সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে মোট মোট মানে প্রথম স্ট্রাকচারটা আমরা মনে রাখবো, বাকিগুলো তো আমরা সবগুলোর মতো একই। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। বুঝছি এটা সবাই? এবং বাংলা থেকে কিভাবে চিনবো? জি স্যার। ওকে, ফাইন। পাস্ট পারফেক্টে যদি যাই,
সব সেম জাস্ট শুধু অক্সিলারি ভার্ব চেঞ্জ। অক্সিলারি ভার্ব হিসেবে এখানে একটাই, হ্যাভ আর হ্যাজ এর যে পাস্ট ফর্ম হয় সেটা হচ্ছে হ্যাড। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, ক্লিয়ার? আচ্ছা, এখানে সবকিছুর জন্যই হ্যাড এই এবং দেখো, তারপরে V3। কিছু বলছো কেউ? স্যার এইখানে তো বিফোর আফটারের যে ব্যাপারটা আছে ওইটা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, বিফোর আফটারটা আমরা পরে শিখবো, এটা নিয়ে এখন টেনশন করার কিছু নেই, ওকে? কারণ বিফোর আফটার ইটস নট আ পারফেক্ট টেন্স অনলি, ইটস আ কম্বিনেশন অফ পারফেক্ট অ্যান্ড পাস্ট ইনডিফিনিট। বুঝতে পারছি? তো ইন দ্যাট কেস ওইটার নিয়মটা আমরা যখন দরকার তখন পড়বো। ওইটা আমাদের দরকার হচ্ছে যখন আমরা রাইট ফর্ম অফ ভার্বস পড়বো, সেন্টেন্স কারেকশন পড়বো, তখন ওই জিনিসগুলো আমরা ক্লিয়ার করব। ঠিক আছে? এখানে দুটো মিক্স করার কোনো প্রয়োজন নাই। এখানে জাস্ট আমি বেসিকটা দেখাই দিচ্ছি, পারফেক্ট কোনটা সেটা চিনো, ইনডিফিনিট কোনটা সেটা যেন তুমি চিনতে পারো, এইটুকু জাস্ট আজকে শিখবো। ওই বিফোর আফটারটা পরে, ওইটার খুব সহজ নিয়ম আছে। বিফোর বিফোর আফটার আফটার একটা আমি নিয়ম বলে দিব, ওই নিয়ম বললে ওইটা এমনি মনে থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এটাই হচ্ছে মূল স্ট্রাকচার। নেগেটিভ থাকলে হ্যাডের পরে নট, ইন্টারোগেটিভ হলে হ্যাড আগে, ইন্টারোগেটিভ নেগেটিভ হলে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস নট। এই ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টের জাস্ট অক্সিলারি ভার্বে চেঞ্জ, সেটা কি? শ্যাল হ্যাভ অ্যান্ড উইল হ্যাভ, যেটার ক্ষেত্রে যেটা আমরা শ্যাল উইল কোথায় বসে জানি। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবে, আর V3। আর আরেকটা সহজ বিষয়, পারফেক্ট টেন্স হইলেই V3 থাকবে। ঠিক আছে? পারফেক্ট মানেই সেখানে V3 থাকবে। ওকে, তাহলে যদি বলি ফিউচার পারফেক্ট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ প্লাস উইল হ্যাভ প্লাস V3। ওকে, তাহলে স্ট্রাকচার থেকে ইংলিশ করতে গেলে আই শ্যাল হ্যাভ প্লেইড, হি উইল হ্যাভ প্লেইড। আচ্ছা, এর একটা জিনিস একটু বাদ গেছে এখানে, এই পাস্ট পারফেক্টের বাংলা কিভাবে চিনবো? বাংলায় আমরা সেটাকে কোন ভাবে প্রকাশ করি? দেখো, যখন আমরা বাংলায় বলবো যে আমি ফুটবল খেলেছিলাম, আমি ফুটবল খেলেছিলাম, এই যে ছিলাম, ঠিক আছে, এই ধরনের যখন বাক্যে প্রকাশ পাবে ভাব, মানে আমি তখন খেলা শেষ করে, যখন মানে গতকাল ধরো খেলা শেষ করছিলাম এক টাইমে, তারপরে কাউকে বলেছিলাম যখন যে আমি খেলেছিলাম, খেলা শেষের পরেই তার সাথে কথা হচ্ছিল, তো তখন বলবো খেলেছিলাম। তখন এই ধরনের বাংলায় তখন ইংলিশ করতে হলে পারফেক্ট টেন্সে করতে হবে। আবার যদি বলে ফিউচারের বাংলাটা কিরকম হবে, আমি ফুটবল খেলে থাকবো, কি কথা বলছি? বোঝা যাচ্ছে না। সবার ক্ষেত্রে কি একই? বুঝতে পারছো না কথা? না, না ক্লিয়ার স্যার, আছে। হ্যাঁ কথা তো বোঝা হয়েছে। ওকে, ফাইন। ওনার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে আমি ফুটবল খেলে থাকবো, সে ফুটবল খেলে থাকবে, মানে ধরো এমন একটা সময়ের কথা বলছি যখন আগামীকালই ধরো 5টা থেকে 6টা পর্যন্ত আমি ফুটবল খেলছি, আগামীকাল মানে খেলবো 5টা থেকে 6টা পর্যন্ত খেলবো, 6টা 5 মিনিটে কারোর সাথে কথা বলতে যখন যাব, তখন আমরা কি বলবো? মানে ওই সময় তো খেলা শেষ, তারপরে যে বলতেছি, তখন ওই কথাটা আজকে বললে কি বলবো? আমি ফুটবল খেলে থাকবো, মানে ওই সময় আমার খেলা শেষ, খেলে শেষ করে থাকবো, মানে খেলে থাকবো। বুঝতে পারছো? স্যার, পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট এই দুইটা একটু বুঝতে পারছি না, মানে দুইটা একটু একই রকম লাগছে। আচ্ছা, হ্যাঁ, দুটা কাইন্ড অফ সিমিলার। যদি তুমি এটার কি বলবো, পুরো বিষয়টা পুরো পুরো ঘটনাটা না শুনো বা না জানো, তখন অনেকটা সিমিলার মনে হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, যেমন খেলেছিলাম, এইটা কাইন্ড অফ একটা ইনডিফিনিট টেন্সেরও ভাইব দেয়, কারণ খেলেছিলাম মানে পাস্টের কথাই বলা হচ্ছে। এখানে যে পারফেক্ট না কি, এটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে না। কখন বুঝতে পারবা? ধরো এর আগে 2-3টা লাইন কোনোভাবে বলা আছে, বুঝতে পারছি? হ্যাঁ, যে ধরো এই কোন একটা সময় উল্লেখ করা আছে যে আমি এই সময় এই কাজ করছিলাম, ওই কাজ করছিলাম, করার পরে আমি যখন বলতেছি তখন ওইটা বুঝাবে যে তুমি কোন সময় কথাটা বলেছো। হ্যাঁ, যে একদম খেলা শেষ করার পরের কথাটাই বলছো মানে পাস্ট পারফেক্টে যাচ্ছে। বুঝতে পারছো? আর জি। এই জন্যই ওই যে আরেকজন যে বললো বিফোর আর আফটারের ফ্যাক্টরটা আসে মেইনলি, পার্থক্যটা তখন বোঝা যায় যে কোনটা আগে হয় কোনটা পরে হয়, আগেরটা পারফেক্ট হয় পরেরটা ইনডিফিনিটে হয়। হ্যাঁ, তো এরকম একটা কন্ডিশন প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট এবং পারফেক্টের মধ্যে আছে, ওই জায়গাটা আমি এখনো যাইনি। বুঝতে পেরেছো? ওটা আমি যখন দরকার তখন শিখাই দিব, ক্লিয়ার? এখন শুধু আচ্ছা, স্ট্রাকচার গুলো শেখো, যেটা আমার বেসিক
কনসেপ্ট দেওয়ার মূল উদ্দেশ্য। এখানে স্ট্রাকচারটা শিখো, ওই ফাইন্ডিংসটা আমরা রাইট ফর্ম অফ ভার্ব যখন বলবো তখন খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। আশা করি বুঝতে পারছো যতটুকু বললাম আর কি। আচ্ছা, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসে আসি, লাস্ট পোর্শন আমাদের। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সেম, জাস্ট কন্টিনিউয়াসের সাথে পারফেক্টের একটা ভাইব থাকবে। মানে কোন একটা কাজ চলমান থাকবে উইদিন আ শর্ট টাইম বা উইদিন এ লং টাইম, যে কোনো টাইমই হোক না কেন, কোন একটা সময় থাকবে, সেই সময় ধরে চলতে থাকবে, এরকম কোনো ঘটনা বললে। এখানে শুধু বেসিক টুক দেওয়া আছে, সময়ের কথাটা এখানে স্কিপ করা আছে, আমি বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, এখানে যেটা স্ট্রাকচারটা আগে খেয়াল করো, ওইটা শেখানোই আমার মূল উদ্দেশ্য। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন অক্সিলারি ভার্ব হিসেবে, ক্লিয়ার? আর তারপরে ভার্বের সাথে আইএনজি, অবশ্যই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। আচ্ছা, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এরপরে স্ট্রাকচারটা হচ্ছে সিন্স অথবা ফর প্লাস টাইম উল্লেখ থাকে। এই ধরনের সেন্টেন্সে সিন্স অথবা ফর দিয়ে টাইম উল্লেখ থাকে, ওকে? এবং ওইটা দেখে সহজেই চেনা যায় যে এটা একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যাই হোক, যেমন আমি একটু অ্যাড করি এখানে, আই হ্যাভ বিন প্লেইং, ধরো, সিন্স মর্নিং, আর হি হ্যাজ বিন প্লেইং ফর অ্যান আওয়ার। এটা শেখানোর জন্য আমি বাক্য দুটো লিখলাম যে সিন্স এবং ফর দুটো দ্বারাই কোনো একটা সময় উল্লেখ থাকতে পারে। এবং এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, যদি নির্দিষ্ট কোনো সময় বুঝাই তাইলে ফর বসে, আর কোনো নির্দিষ্ট সময় না বুঝিয়ে, ধরো সকাল থেকে, গতকাল থেকে, বা বিকাল থেকে, যে কোনো একটা পার্টি ওইভাবে না বুঝে যে কোনো একটা সময় বলে দিল, তখন সেটা হবে সিন্স। আর যদি বলে না, আধা ঘন্টা, 1 ঘন্টা, কোন একটা নির্দিষ্ট সময়কে বলে, তখন সেটা ফর বসবে। তাহলে সিন্স ফর কখন বসে এটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা স্যার আবার একটু বললে স্যার। ভালো হয়, ভেঙে আচ্ছা, ভেঙে আমি আসতেছিল আমার বলতেছি, কাছে। ফর ফর বসে কখন? যখন নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাবে, যে 5 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, 30 মিনিট, 20 মিনিট, নির্দিষ্ট কোনো সময়ের ব্যাপ্তি যখন বোঝায়, তখন ওই ধরনের সেন্টেন্সে আমরা ফর যোগ করি। আর আচ্ছা যখন সকাল থেকে, বিকাল থেকে, গত সপ্তাহ থেকে, যে কোনোটাই বুঝাবে, কোনো নির্দিষ্ট সময় না বুঝিয়ে, হ্যাঁ ধরো সকাল থেকে শুরু হয়েছে, কয় ঘন্টা চলছে তার কোনো খবর নেই, নির্দিষ্ট যখন না বুঝাবে তখন সেন্স, আর নির্দিষ্ট করে বুঝাইলে তখন ফর। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্যার। তাহলে স্ট্রাকচার অনুযায়ী মিলাও। আই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং, আমি সকাল থেকে খেলছি, মানে সকাল থেকে, খেয়াল করে, এখনো খেলছি, আবার সকাল থেকে শুরু করেছি। দ্যাট মিনস পারফেক্টের ভাইবও আছে, আবার এখন চলমানও আছে, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। নেগেটিভ হলে এরপরে নট, মানে হ্যাভ আর হ্যাজ এর পরে নট বসবে, তারপরে বিন। এটা একটু খেয়াল করবা, হ্যাভ নট বিন, হ্যাজ নট বিন, এটা খেয়াল করতে হবে। অনেকে এরকম ভুল করি যে হ্যাজ বিন নট দিয়ে দেই বা হ্যাভ বিন নট দিয়ে দিই, না, নটটা কিন্তু হ্যাভ আর হ্যাজ এর পরেই বসবে, তারপরে নট বসে বিন বসবে। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে হ্যাভ হ্যাজটা আগে যাবে, তারপরে সাবজেক্ট, তারপরে বিন ভার্বের সাথে আইএনজি। আর ইন্টারোগেটিভ নেগেটিভ সেম, হ্যাভ হ্যাজ, হ্যাঁ, হ্যাভ হ্যাজ, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? জি জি স্যার। পারফেক্ট কন্টিনিউয়াস কোনো কঠিন কিছু না, জাস্ট শুধু অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড বিন, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে এরকম। আবার ওই যে সিন্স ফর থেকে টাইম উল্লেখ থাকবে এরপরে, সেম। নেগেটিভ ইন্টারোগেটিভ একই কথা। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্বটা শুধু চেঞ্জ হয়, কি সেটা? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। দেখো পারফেক্ট ছিল শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, আর এখানে জাস্ট একটা এক্সট্রা বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আচ্ছা, নেগেটিভের ক্ষেত্রে শ্যাল উইল এর পরেই নট, তাহলে শ্যাল নট হ্যাভ বিন, উইল নট হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ইন্টারোগেটিভের ক্ষেত্রে শ্যাল উইল আগে, এরপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি। ইন্টারোগেটিভ নেগেটিভ শ্যাল উইল আগে, সাবজেক্ট, তারপরে নট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, মোটামুটি স্ট্রাকচার কি ধরতে পারছি কিনা সবাই? কারণ একটা বুঝলে কাইন্ড অফ অক্সিলারি ভার্ব কার কোনটা এটা মনে রাখলেই কিন্তু সবগুলোর সব সেম। জি স্যার। আচ্ছা, জি স্যার। আশা করি স্ট্রাকচার পর্যন্ত আমরা মোটামুটি ধরতে পারছি। ক্লিয়ার? এখানে খুব একটা প্রবলেম হওয়ার কারো কথা না। আচ্ছা, এই গেলে একদম বেসিক টেন্সের, একদম বেসিক। হ্যাঁ, এর চেয়ে বেসিক আর বলা যায় না, বা এর চেয়ে বেসিক করে আর পড়ানো যায় না। এখন একটা বেসিক বাকি, সেটা ওই যে বাংলা কাকে বলে, প্রেজেন্ট টেন্স কাকে বলে, পাস্ট টেন্স কাকে বলে, যেগুলো আমরা প্রথম ক্লাসেই বলে নিয়েছি যে এগুলো ওইভাবে আর শেখার কিছু নাই, আমরা সবাই এই জিনিসগুলো কম বেশি কিন্তু জানি।
তখন আমরা যেটা বলেছিলাম যে আমাদের প্র্যাকটিসের স্ট্রাকচারটা হবে, আমরা একটা সেন্টেন্স নিব, সেটাকে সবগুলো টেন্সে কনভার্ট করার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের কাজ ছিল। যেমন আমরা যদি একটা সেন্টেন্স নিই, দে সিং আ সং, তারা একটা গান গায়, তাহলে কন্টিনিউয়াস হয়ে যাবে দে আর সিঙ্গিং এ সং, কারণ দে এর পরে এম ইজ আর এর আর, ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট হইলে দে হ্যাভ সাং আ সং, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, তাহলে সাবজেক্ট তারপরে হ্যাভ তারপরে V3, সিং এর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে সাং। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দে হ্যাভ বিন অক্সিলারি ভার্ব, ভার্বের সাথে আইএনজি, সিঙ্গিং এ সং। এখানে ধরো ফর 3 মিনিট, ঠিক আছে? মাউসটা চেঞ্জ করতে হবে রে, কাজ করে না, ঘটনা কি? যেহেতু নির্দিষ্ট সময় সেই জন্য হচ্ছে ফর বসছে না স্যার? হ্যাঁ 3 মিনিট ধরে নির্দিষ্ট একটা সময়ের জন্য, এই জন্য ফর। জি। আচ্ছা, এই গেল। আমরা প্র্যাকটিসের কথা তো বলেই দিছিলাম, আমরা ওই সময় কন্টিনিউয়াস পর্যন্ত পড়েছি, যেহেতু দুটা করে সবগুলোর করতে পারতাম, এখন 4টা করেই সবগুলো টেন্সের করতে পারছি। তো এখন তোমরাও এইরকম করে সেন্টেন্স নিবা, নিয়ে এই 12টা টেন্সে কনভার্ট করে ফেলবা। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা সেন্টেন্স আমি যদি বলি যে আই অ্যাম সিক, এই একটা সেন্টেন্স বললাম। আচ্ছা, আমি একটু একটু কয়েকজনকে ধরি। আহ, সিদ্রাতুল, ক্লাসে আসো সিদ্রাতুল? জি স্যার। আচ্ছা, তুমি এটাকে একটু প্রেজেন্ট কন্টিনিউয়াসে কনভার্ট করবা। এটা কোন টেন্স, এটা আগে বলে নাও। আই এম সিক স্যার, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট, যেটাই বলি। হ্যাঁ, তাহলে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কনভার্ট করব আমরা। প্রেজেন্ট কন্টিনিউয়াস না হুম, স্যার? পারতেছি না আর পারবা না কেন? স্ট্রাকচার বলো। স্যার। সাবজেক্ট প্লাস এম ইজ আর, দেন ভার্বের সাথে হচ্ছে স্যার আইএনজি। ওকে ফাইন, তাহলে বলো সাবজেক্ট কি এখানে? আই। আই। অ্যামিজারের কোনটা বসবে? এ আমি বসবে। এম। এখন কি বলছি? ভার্বের সাথে, মূল ভার্বের সাথে, তাই না? জি জি মূল জি। ভার্বের সাথে আইএনজি। তাহলে এই বাক্যে মূল ভার্ব কি বলো তো? এমি বি বিং এম। হবে তো। হ্যাঁ, তো এম, এম কোন ভার্বের বলো তো? এম এর রুট ভার্ব কোনটা? বি কিন্তু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এম এর রুট ভার্ব হচ্ছে বি, তাইলে বি এর সাথে আইএনজি, আই অ্যাম বিং সিক। স্যার এই ক্লিয়ার এবার? ব্যাপারটা বুঝলাম না স্যার স্যার। আরেকটা। বি মা কি বলছেন আমরা তো স্যার বুঝলাম না। হ্যাঁ, বলছি বলছি, যারা বুঝিনি আবার বলছি, সমস্যা নেই। আমরা যে স্যার এগুলো তো বুঝি, তাই না? এই জিনিসগুলো তো বুঝছি বুঝছি, এগুলো নিয়ে তো আর টেনশন নাই। তো না এখন স্যার। হ্যাঁ, ওই জন্যই আমি এটাইতে আসছি এখন, যে এটা এখন বুঝাই, কারণ এটা আরেকটু অ্যাডভান্স এবং বুঝতে হবে। কারণ এই বি ভার্ব ইংলিশে অনেক ক্যাচাল করে, ইংলিশে এই বি ভার্ব নিয়ে আমরা অনেক কিছু শিখবো। তার মধ্যে একটা হচ্ছে এটা, যে বি ভার্ব হচ্ছে 3টা অক্সিলারি ভার্বের কম্বাইন্ড ফর্ম। বি এর মধ্যে থাকে এম অথবা ইজ অথবা আর। এটা তো আমরা হ্যাঁ, জানি যে বি ভার্বের মধ্যে এম ইজ আর 3টা ভার্ব আছে। এই জি স্যার। মেইন 3টা ভার্বের মেইন রুট হচ্ছে বি ভার্ব, এই বিই বি, বুঝতে পারছি? জি অনেক জি সময় জি। এটাকে টু বি ভার্বও বলা হয়, টু বি অথবা বি, যেখানে যেভাবে দেখো না কেন বলা হচ্ছে সেখানে বি ভার্ব। তো রুট ভার্ব হচ্ছে বি, এবং এইটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্মে বসে, যেটার সাথে যেটা যায়। যেমন হি এর সাথে যাবে কি ইজ, ইউ এর সাথে যাবে আর, দে এর সাথে আর, তাই না? জি তাহলে জি আয়ের স্যার। সাথে এম। তো এটা এই বি ভার্বটা যার সাথে যেভাবে বসা দরকার সেভাবে যেয়ে বসে, বাট রুট ভার্বটা বা মেইন গোড়াটা হচ্ছে বি ভার্ব, মেইন ভার্বটাকে বলবো বি। তো এখন আই অ্যাম সিক, এখানে এম হচ্ছে মেইন ভার্ব, ফাইন, এম হচ্ছে মেইন ভার্ব। তো এম এর মেইন ভার্বের জন্য এম এর সাথে আইএনজি যোগ করা লাগে, সহজে যেটা বুঝতে চাই, যে মেইন ভার্বের সাথে আইএনজি, তাহলে আই অ্যাম অ্যামিং সিক। বাট এই যেই ভার্বগুলো এই ভার্বের অংশ, তাদের সাথে আইএনজি কখনো যোগ হয় না, এগুলো অক্সিলারি ভার্ব হিসেবেই ব্যবহৃত করা হয়। আদারওয়াইজ
মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। নট দ্যাট এটার সাথে আইএনজি, এটার সাথে ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল, এগুলোর এরকম কোনো ফর্ম নাই। এই ফর্মগুলো হয় হচ্ছে বি ভার্বের সাথে। এটা কিন্তু বি ভার্ব, বাট আই এর জন্য এম হিসাবে বসছে। একটু শেষ করি। এটা বি ভার্ব, আই এর জন্য এম বসছে। হি থাকলে ইজ হিসাবে বসতো, ইউ থাকলে আর হিসাবে বসতো, বাট সবগুলা কিসের রূপ? এই বি ভার্বেরই রূপ। তো যখন কন্টিনিউয়াস করতে হবে অথবা পারফেক্ট করতে হবে, করে চেঞ্জ করতে হবে এই ভার্বের ফর্ম, তখন তোমার ওই রুট ভার্বকে চিন্তা করতে হবে যে এম এর রুট ভার্ব হচ্ছে বি। ওই বি ভার্বের সাথে যত কাহিনী করতে হবে, আইএনজি যোগ করো, পাস্ট পার্টিসিপল করো, যা করো তা করো, সব বি ভার্বের সাথে করতে হবে। তাহলে আই এম বিং ইল বা আই এম বিং সিক, তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ এর এম প্লাস বি ভার্বের সাথে আইএনজি, তো বি ভার্বের সাথে আইএনজি, বিং সিক। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। স্যার আবার প্রেজেন্ট স্যার এটা বুঝতে পারিনি স্যার। স্যার আচ্ছা, আমি আরেকটু আবার একটা বলবেন দিয়ে বুঝাই, এই কথা কাটি আরেকটা এটা দিয়ে একটু বুঝাচ্ছি, বোঝা যায় না। সমস্যা নাই। আর একটা দিয়ে বুঝাচ্ছি, দেখ এটা প্রেজেন্ট পারফেক্ট করি একটু, ঠিক আছে? তো প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তাই না? তাহলে হ্যাভ বসবে Has এখানে, হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল। তো be ভার্বের free. পাস্ট পার্টিসিপল হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল। বি ভার্বের পাস্ট পার্টিসিপল কি বলতো? বিং। বিন। বিন। তাহলে আই হ্যাভ বিন সিক। এবার বুঝছো যে তোমার এই মূল ভার্বের চেঞ্জ করতে হবে এম ইজ আর যাই থাকুক না কেন বি কে টার্গেট করে, কারণ বি ভার্বেরই অংশ হচ্ছে এই তিনটা। এখন যেটার স্যার সাথে যেটা বসার, এটা প্রেজেন্ট ইনফিনিটে বসতে পারে, আদারওয়াইজ অন্য জায়গাতে মূল ভার্ব হিসেবে আর বসতে পারে না। ক্লিয়ার? স্যার আমরা কিভাবে বুঝবো যে এমটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে নাকি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে? গুড কোশ্চেন, গুড কোশ্চেন। এটা আমার বলা দরকার ছিল, আমি ভাবছি এটা বুঝবা, তারপর আমি ক্লিয়ার করি যেহেতু কোশ্চেন আসছে। দেখো, একটা সেন্টেন্স হওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা মেইন ভার্ব থাকতে হবে, আদারওয়াইজ ইটস নট এ কমপ্লিট সেন্টেন্স, তাই না? যেই সেন্টেন্সে মেইন ভার্ব নাই সেই সেন্টেন্স কিন্তু কমপ্লিট সেন্টেন্স না, মানে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, আমরা সহজ কথায় বলতে গেলে। তাহলে দেখো এখানে আই অ্যাম সিক, আই কি? একটা সাবজেক্ট। সাবজেক্ট। সাবজেক্ট বলতে এটা কি? প্রোনাউন, তাই না? প্রোনাউন। হুম। আচ্ছা, আর সিক হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে এটাও ভার্ব না, এটাও ভার্ব না, তাহলে এম। এম তো ভার্ব জানি, মোটামুটি অক্সিলারি ভার্ব হিসেবে কম বেশি আমরা শিখছি যে এম ইজ আর অক্সিলারি ভার্ব হিসেবে অনেক সময় বসে। বাট দেখো তো এই বাক্যে অন্য কোনো ভার্ব আছে আর? না স্যার। তাহলে জি না। এমটা হচ্ছে মেইন ভার্ব। ওকে? হুম। আচ্ছা, এখন তারপরের কন্ডিশন হচ্ছে এই এম ভার্বের সাথে যখন অন্য অন্য টেন্স রিলেট করবা, যেমন এখানে কন্টিনিউয়াস করতে হচ্ছে, তখন এম তো হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। আচ্ছা, অথবা এখানে ইজও যাই বসবো, কোনো সমস্যা নেই, যেটাই বসুক না কেন, এম ইজারে যে কোনোটাই বসুক না কেন। এখন এখানে এম ইজারে যাই মেইন ভার্ব হিসেবে থাকুক, এগুলোর সাথে আইএনজি যোগ হওয়ার কোনো নিয়ম নাই, করতে হবে সবসময় এই বি ভার্বের সাথে, কারণ এগুলো বি ভার্বেরই অংশ, এক একটার জন্য এক এক রকম ভাবে বসছে। বাট মেইন ভার্ব কি? বি। এই জন্য কন্টিনিউয়াস টেন্সে মেইন ভার্বের সাথে আইএনজি বলতে বি ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট টেন্সে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল মানে বি ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার ক্লিয়ার? জি আর স্যার। কখন মেইন বসলো আর কখন অক্সিলারি হিসেবে বসলো এটা তো দেখলাম, যে দুটো ভার্ব থাকলে অবশ্যই অক্সিলারি, বাট সিঙ্গেল ভার্ব থাকলে এগুলো অবশ্যই মেইন ভার্ব হিসেবে। হুম। ওকে, ঠিক আছে। তারপরে আরেকটা মজার বিষয় দেখো, যখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব, তাহলে কি করবো বলো তো? সাবজেক্ট স্ট্রাকচার কি বলো তো? Present পারফেক্ট have কন্টিনিউয়াস been has been. হ্যাভ বিন অথবা হ্যাজ বিন কি? অক্সিলারি ভার্ব। তাহলে এটুকু অক্সিলারি ভার্ব জি। হিসেবে গেল। তারপরে কি ভার্বের সাথে? ing. আইএনজি। আই হ্যাভ বিন বিং সিক, তাই না? দেখো মনে হচ্ছে একটু কেমন কেমন লাগে, কিন্তু স্ট্রাকচার ইজ স্ট্রাকচার এন্ড ইউ হ্যাভ টু ফলো দ্যাট হোয়াট এভার ইট ইজ। সেন্টেন্স যেখানে যাক না কেন, কথা বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন এই জিনিসগুলো আরেকটু কেন ব্যাকআপ লাগে আমি একটু শেয়ার করি। এই যে এই স্লাইডটাতে ওই জিনিসটা একটু শেয়ার করি। দেখো এখানে একটা সেন্টেন্স ওইরকম নিছে, হি ইজ হ্যাপি, সে সুখী। এখানে ইজ কি? মেইন ভার্ব না? জি স্যার। অন্য কোনো জি ভার্ব নাই, স্যার। তো ইজ মেইন ভার্ব।
তো ইজ কোন ভার্বের অংশ? বি ভার্বের অংশ অবশ্যই। বি তো ভার্বের কন্টিনিউয়াস করতে গেলে হি ইজ বিং হ্যাপি করতে হবে আমাকে, সাবজেক্ট প্লাস এম ইজ আর এর ইজ, তারপরে বি ভার্বের সাথে আইএনজি। বাট এখানে আমি কি লিখছি দেখো তো, রেয়ার অথবা আনইউজুয়াল ইন নর্মাল ইউজ। মানে আমরা এই বি ভার্বের সাথে আইএনজি করে খুব বেশি সেন্টেন্স ইংলিশে রাখি না বা লিখি না। ক্লিয়ার? এই জন্য এটা একটু ব্যাকআপ লাগে, বাট ইটস স্ট্রাকচারালি কারেক্ট অ্যান্ড কারেক্ট। এটা তুমি লিখলে কেউ ভুল বলবে না, এবং এটা শেখার জন্য এভাবেই শিখতে হবে। এরপরে এটার ইউজ কেস কি না কি সেগুলো আমরা পরে দেখবো, পরের বিষয় পরে। বাট এটা শিখা রাখতে হবে, কারণ স্ট্রাকচার অনুযায়ী যেটা যেভাবে কারেক্ট করে লিখতে হবে সেটাই লিখতে হবে। কথা বুঝে দিতে পারছি? আচ্ছা, পারফেক্টটা লেখা হয় হি হ্যাজ বিন হ্যাপি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ এর হ্যাজ, তারপরে ভার্বের V3, মানে বি ভার্বের ভি পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। আচ্ছা, এই গেল প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হি হ্যাজ বিন বিইং হ্যাপি, এটাও খুব বেশি সচরাচর ইউজ হয় না। আচ্ছা, যাই হোক, এটা ইউজ হয় কি না হয় এটা পরের বিষয়। তো আমরা শিখলাম তো এই ধরনের সেন্টেন্স কিভাবে করতে হয় কনভার্ট টেন্সের, জি স্যার, বুঝতে পেরেছি। যখন এই বি ভার্ব দিয়ে আমি থাকে। আর বি ভার্বের পুরো ফাংশনটা আমি যদি একটু লিখি, বি ভার্বকে তিনটা ভার্ব আছে এর মধ্যে, হ্যাঁ, এম ইজ আর। তো এটার V2 হচ্ছে ওয়াজ আর ওয়ার, আর V3 হচ্ছে বিন। হ্যাঁ, ওকে। তাহলে এম ইজ আর প্রেজেন্ট, বি ভার্বের, ওয়াজ ওয়ার পাস্ট, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে ওই যে পাস্টে গেলে হি ওয়াজ হ্যাপি দিতে হবে, হি ওয়াজ বিং হ্যাপি, হি হ্যাড বিন হ্যাপি, হি হ্যাড বিন বিং হ্যাপি, হি উইল বি হ্যাপি, হি উইল বি বিং হ্যাপি, হি উইল হ্যাভ বিন হ্যাপি, আর হি উইল হ্যাভ বিন বিং হ্যাপি। দেখো স্ট্রাকচার অনুযায়ী ফেলে সবগুলো ওইভাবে কনভার্ট করে ফেলা যাবে। এবারে যে কোনো সেন্টেন্স যদি তোমাদের দেই, পারবা কিনা? পারবো স্যার। আচ্ছা, তাহলে তোমাদের দুইটা হোমওয়ার্ক দেই। একটা হচ্ছে হুম। দে আর, দে আর গুড। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা দিব, she helps the poor। কি কি দিলাম? দে আর গুড, 2 নম্বরে দিলাম she helps the poor। তোর ওকে, জি স্যার। এই দুইটাকে তোমরা 12টা টেন্সে কনভার্ট করবা। দুইটাই তো ওকে। প্রেজেন্ট ইনডিফিনিট, তো স্যার এখানে বাকি ফার্স্টের সেন্টেন্সটা আরেকবার বলেন। দে আর গুড। ওই যে স্লাইড দেখতে পাচ্ছ না? এখানে লিখছে যে দে আর গুড, আর she helps the poor। আচ্ছা। ওকে, লেখা একটু বাজে হচ্ছে আমার, মানে মাউস একবার লিখছে একবার ছেড়ে দিচ্ছে, এরকম এই জন্য এলোমেলো হচ্ছে। একটা মাউস নিব, নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এই দুটো সেন্টেন্স আমরা একটু কনভার্ট করে টেন্সটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। স্যার লাইট দেখা যায় না তো স্যার। স্লাইড দেখা যায় না বলতে কে বললো দেখা যায় না? তুমি কেটে আবার দেখা ঢুকো, যাচ্ছে তো স্যার। ক্লাসটা কেটে আবার ঢুকো, দেখবা তোমার ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এটা অনেক সময় অনেক ভাবে চেঞ্জ হয় অনেকের ক্ষেত্রে। যাই হোক, এবার বলো টেন্স রিলেটেড আর কারো বেসিক দিক থেকে আর কারো কোনো মানে প্রবলেম আছে কিনা, যে না এই জিনিসটা আমি একদমই বুঝছি না বা ধরতে পারি নাই, এরকম থাকলে আমাকে একটু কোশ্চেন করো। হ্যাঁ, আদারওয়াইজ আমি র্যান্ডমলি কিছু কোশ্চেন ধরি, 2-1 জনকে দেখি পারি কিনা। হ্যাঁ, বলো। স্যার এম ইজ আর আর ওয়াজ ওয়ারটা তো বুঝলাম, কিন্তু হ্যাভ হ্যাজ থাকলে কি হবে সেটা বললেন না তো। আচ্ছা, ঠিক আছে, তুমি যেটা বলতেছো, ও আচ্ছা, এটা তো খুব সুন্দর একটা জিনিস। তাহলে ওইটাও একটা হোমওয়ার্ক দিয়ে রাখি আপাতত, আমি ওটা বলে দিচ্ছি। হ্যাঁ, 3 নম্বরে একটা সেন্টেন্স লেখো, আই হ্যাভ এ পেন। আরে মাউস, আই হ্যাভ এ পেন, ঠিক আছে, এটা হচ্ছে থার্ড সেন্টেন্স। ক্লিয়ার? 3টা সেন্টেন্স করবা। আচ্ছা, এবার আসো, এই আই হ্যাভ এ পেন এটাকে আমরা একটু, আই হ্যাভ এ পেন না, শি হ্যাজ দিয়ে করি। এগুলো একটু মুছে দেই। আচ্ছা, হি হ্যাজ আ ডল।
তার একটা পুতুল আছে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাকি? ওকে, এবার আসো এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করব। কিভাবে করব? আমরা স্ট্রাকচার দেখবো আর লিখবো। স্ট্রাকচার কি বলে? সাবজেক্ট, তারপরে কি বলে বলো তো সাবজেক্টের পরে? am is আমি or জানি was কোনটা? were ইজ। আচ্ছা, is তারপরে তারপরে কি বলে স্ট্রাকচার? মেইন ভার্বের সাথে ভার্বের সাথে আইনজীবী আইনজীবী। আচ্ছা, তো হ্যাভ হ্যাজ এর জন্য মেইন ভার্ব অলওয়েজ হচ্ছে হ্যাভ। having having হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো শি ইজ হ্যাভিং, আচ্ছা, এ ডল। doll আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে হ্যাভিং, আবার একটু আগে লিখছিলাম না বিইং। আচ্ছা, তো এগুলো ইংলিশে সচরাচর ব্যবহৃত হয় না, এগুলোর একটা নাম আছে, আমরা ওই ওই বেসিকে না যাই এখন, ঠিক আছে? তো এই ধরনের ওয়ার্ড গুলো ইংলিশে আইএনজি যুক্ত হয়ে ব্যবহৃত হয় না। হয় না বলতে ইউজ হয় না, বাট স্ট্রাকচারালি কারেক্ট। কথা বুঝাইতে পারছি? স্ট্রাকচার অনুযায়ী তোমাকে করতে হইলে সেটা কারেক্ট। যেমন এখন কি করতে হচ্ছে, আমাকে শিখার জন্য টেন্স কনভার্সন করতে হচ্ছে, তো এখন আমি করতে পারবো, বাট এইটা আমরা ইংলিশ যখন সচরাচর লিখবো তখন ব্যবহার করব না, তখন এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবেই রাখবো। কথা বুঝাইতে পারছি? ওটা পরের বিষয়, ওগুলো তোমাদের অ্যাডভান্স লেভেলের ওই জিনিসগুলো এখন নাই, তো ওইটা না জানলেও হচ্ছে। আচ্ছা আচ্ছা, এরপরে আসো পারফেক্ট, তাই না? তাহলে সাবজেক্ট কি? শি। পারফেক্টলি স্ট্রাকচার হ্যাভ হ্যাজ এর হ্যাজ। তাহলে শি হ্যাজ, তারপরে ভার্বের কি ফর্ম বলো তো? v3 তাহলে হ্যাজ এর রুট তো বলছি হ্যাভ, হ্যাজ তো বসছে শি এর জন্য, অ্যাকচুয়ালি হ্যাভ, বা হ্যাভ হ্যাজ এর যেটাই Had. বলো, এটা পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। তাহলে শি হ্যাজ হ্যাড এ ডল। আচ্ছা, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস, শি হ্যাজ বিন has been হ্যাভিং having a doll এ ডল। এবার বুঝছে? আচ্ছা, এটাকে পাস্ট পারফেক্ট করো তো, বলো তো দেখি কি হয়। পাস্ট ইনডিফিনিট আগে লিখি, শি হ্যাড এ ডল, তাই তো? এটাই তো হবে, শি হ্যাড এ ডল। doll আচ্ছা, এটা গেল, কিন্তু পাস্ট পারফেক্ট। He had a doll. হ্যাঁ, তাহলে শি হ্যাড had এ a doll ডল। ভয় পাওয়ার কিছু নাই, এরকমই স্ট্রাকচার অনুযায়ী যা হয়। ক্লিয়ার? জি। yes আচ্ছা, এই গেল। তাহলে এই গেল মোটামুটি টেন্সের খুঁটিনাটি বিভিন্ন কিছু। পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার আছে, সেটা আমরা পরে দেখব। ওইটা আমাদের খুব সুন্দর করে একটা নিয়ম আছে, আমরা রাইট ফর্মাল ভার্ব যখন পড়বো, এর আগে আর দরকার নেই, ওইটা ওই সময় লাগবে, ওই সময় পড়বো, কোনো সমস্যা নেই। এই তো মোটামুটি টেন্সের বেসিক। এখন আমার কথা হচ্ছে যে এই যে কোন টেন্স, এটাকে ধরতে পারা, এট দ্য সেম টাইম আমি যদি বলি একটা সেন্টেন্স, সেটাকে বললাম এই সেন্টেন্সে কনভার্ট করো, সেটাকে চট করে করে ফেলা, এই দুইটা কাজ টেন্স থেকে একদম খুব সুন্দর করে নিজের মতো করে আয় করে নিতে হবে, আদারওয়াইজ খুবই প্রবলেমে পড়বা। আর যারা এই যে রাইটিং এ নাম্বার কম পাই, যেগুলো আমাদের যে রাইটিং টপিক গুলো, প্যারাগ্রাফ বলো, এসে বলো, কোশ্চেন অ্যান্সারিং বলো, যেটাই বলো না কেন, বা যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রেই বলো না কেন, এটার নাম্বার কম আসার একমাত্র মূল কারণ হচ্ছে টেন্স কারেক্ট হয় না আমাদের। আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখি, এটা টেন্স কারেক্ট হয় না, অথবা আমরা যেই লেখাটা লিখছি টেন্সের সিকোয়েন্স মেইনটেইন করতে পারি না। ধরো একটা কথা বলছি পাস্টের, সেটাকে যেমন পাস্টে লিখতে হবে, আবার যখন যে কথাটা প্রেজেন্টের কথা বলবো সেটা প্রেজেন্ট টেন্সে রিপ্রেজেন্ট করতে হবে অবশ্যই। এই যে টেন্সের সিকোয়েন্সটা মেইনটেইন করা, অথবা একটা বিষয় লিখছি অতীতের কোনো একটা ঘটনা, তো সেখানে সবকিছুই পাস্ট টেন্সে বর্ণনা করতে হবে, এবং সেই শুধুমাত্র পাস্ট টেন্স না, পাস্ট টেন্সের যে 4টা ফর্ম, তো যে কোনো একটা ফর্মেই কিন্তু সেটা হতে পারে। শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট দিয়েই যেমন সবকিছু লেখা যাবে না, আবার শুধুমাত্র পাস্ট কন্টিনিউয়াস দিয়েও কিন্তু তুমি সবকিছু লিখতে পারবে না। তো তোমার কথা বলার মধ্যে বিভিন্ন ধরনের পাস্ট কন্টিনিউয়াস আসতে পারে, পাস্ট পারফেক্ট আসতে পারে, পারফেক্ট কন্টিনিউয়াস চলে আসতে পারে। তো এই যে একটা লেখার মধ্যে টেন্সের সিকোয়েন্সটা মেইনটেইন করা, যেমন আমরা যদি একটা গল্প বলি, হ্যাঁ, যে এক ছিল রাজা, রাজার ছিল এই সেই, তো বলি না আমরা এরকম, তাহলে এই যে লিখলাম, এই লেখাটা ইংলিশে লিখতে গেলে কিন্তু পাস্ট দিয়ে লিখতে হইতো। সেখানে লিখতাম যে রাজা এই কাজ করতো, একবার বললাম করতো,
বাট এই কাজ করার কারণে রাজার অনেক ক্ষতি সাধন হয়েছিল, তখন পারফেক্টে হয়ে গেল। কথা বুঝাইতে পারলাম? তো যখন যেই ধরনের প্যাটার্নে তোমাকে ইংলিশ লিখতে হবে ওই টেন্সে লিখতে হবে। টেন্সের সিকোয়েন্স না জানার কারণেই আমরা নাম্বারটা কম পাই। এটা খুব বড় এবং মারাত্মক একটা প্রবলেম আমাদের অনেকেরই। যাই হোক, আশা করি আমরা টেন্স ভালো মতো শিখলে এই জিনিসগুলো আমরা রিলেট করতে পারবো এবং নিজেকে কারেক্ট করে নিতে পারবো। ওকে, ফাইন। তো যাই হোক, আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। স্যার আগামী ক্লাস কবে হবে? আচ্ছা, আগামী ক্লাস কালকে ইনশাল্লাহ আমরা ক্লাস নিচ্ছি এবং সেখানে আমরা একটা টপিকে চলে যাব। খুব সম্ভবত আমরা যেটা বলছিলাম যে সহজ টপিক দিয়ে আগে শুরু করব। হ্যাঁ, কারণ সহজ মানে সেটা যেন 100% কারেক্ট। আমরা বলেছিলাম যে সহজগুলোতে ভুল করা মানে বোকামি করা, তাই না? কারণ নাম্বার আনার ক্ষেত্রে সহজগুলোতে যদি নাম্বার কম পাই, কঠিনগুলোতে যদি নাম্বারই না পাই, তাহলে তো পাস করা মুশকিল। এই জন্য সহজগুলো যেন সহজে ভালো মতো শেষ করে 100% প্রিপারেশন গেট করতে পারি, সেটা আমরা চেষ্টা করব। তো কালকে আমরা চেষ্টা করব সহজের মধ্যে কোনটা, আর্টিকেলটা ধরতে। আর্টিকেল ধরলে হয়তো দুইটা ক্লাসই শেষ হয়ে যাবে। আর্টিকেল খুব সহজ টপিক, আমরা ছোটবেলা থেকে সব জানি এটার খুঁটিনাটি। বাট এইখানে একটা কথাও আছে, আর্টিকেল তোমাদের কি আসে, কিরকম আসে, আসলেও ছোটবেলার নিয়মগুলো প্রয়োজন পড়বে কিনা, এখানে একটা মজার বিষয় আছে, আমরা সেগুলো দেখব। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা আর্টিকেল শুরু করছি। গ্রামার মানে মোটামুটি আমাদের ফার্স্ট টপিক বলতে গেলে। আর টেন্স এখানেই ক্লোজ করতেছি। বাই দিস টাইম কালকের মধ্যে তোমরা যেই 3টা সেন্টেন্স দিছি সেগুলো একটু কনভার্ট করে আসবা। ক্লিয়ার? আজকের মতো কি ক্লাস শেষ? আচ্ছা, আজকে ক্লাস শেষ বলতে তোমাদের সাথে আলাপ আলোচনা করতে থাকি, চলতে থাকুক যতক্ষণ পর্যন্ত ক্লাসের টাইম আছে। পড়ানো শেষ বলতে গেলে। রেকর্ড ক্লাসের সমস্যাটা তো এখনো সলভ হলো না স্যার। রেকর্ড ক্লাসের লিংক তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে তো, দেখো। জি স্যার, আজকে আর দেওয়া আমাদের হয়েছে। মুখস্থর বিষয়টা কখন দিবেন? আচ্ছা, মুখস্থ প্রথম কথা হচ্ছে মুখস্থের কোনো বিষয় নাই আসলে ইংলিশে। তারপরেও আমাদের যে জাতিগত টেন্ডেন্সি, আমরা প্যারাগ্রাফ মুখস্থ করি, আমরা এসে মুখস্থ করি, ঠিক আছে? তো যাই হোক, এই জিনিসগুলো অলরেডি দেওয়া আছে। আজকে যে লিঙ্ক আছে দেখবা, ওই লিঙ্কে ঢুকলেই বিভিন্ন শীট আছে, ওই শীট গুলো দেখলেই দেখবা ওখানে সবকিছু লেখা আছে। আর তোমাদের সাজেশন যেটা, যে কোন কোন প্যারাগ্রাফ পড়বো, কোন কোন এসে পড়বো, সাজেশন যেটা, সেটা এখনো দেওয়া পসিবল না। কারণ এখন সাজেশন দিলে কমন পাবা কিনা এটা খুবই রেয়ার জিনিস। বুঝাইতে পারছি? কারণ এখনো দেখবা কোনো এখন যদি সাজেশন দেয়ও, এটা জাস্ট একটা কি বলবো, টাকা কামানোর ধান্দা, এছাড়া আর কিছু না। কারণ এত দ্রুত সাজেশন দিলে সেখান থেকে কমন পড়াটা টাফ। আমরা একটু 2-1 দিন যাবে, আমরা বিভিন্ন কলেজের কোশ্চেন একটু অ্যানালাইসিস করব। হ্যাঁ, তো এইগুলোর ধারাবাহিকতায় আমরা একটা অ্যানালাইসিস করে তারপরে একটা সাজেশন রেডি করব। সেটা খুব শীঘ্রই পাবা, খুব দেরি হবে ব্যাপারটা এরকম না, খুব শীঘ্রই পাবা। বাট বাই দিস টাইম ইম্পর্টেন্ট যেগুলো, খেয়াল করো, ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা অলরেডি শিটে দিয়ে রেখেছি। 10টা-15টা করে আমাদের শিটে প্যারাগ্রাফ গুলো লেখা আছে, এসেগুলো লেখা আছে। তো ওগুলো থেকে আর তোমরা স্যার 2-1টা করে ওগুলো পড়ে ঠিক নিবা, মতো করে ফেলবো? প্রথমকার 2-1টা করে পড়তে থাকবা। এবং আমরা তো ক্লাস নিবই। আমরা এই যে একটা টপিক শেষ করবো, ধর আর্টিকেল শেষ করলেই একটা রাইটিং টপিকে চলে যাবো। ওই রাইটিং টপিক শিখাই দিব, বলে দিব, শিট দিয়ে দিব, ওইটা দেখে পড়া শুরু করতে থাকবা। ইভেন আমরা উইকলি পড়াও দিয়ে দিব। বুঝাইতে পারছি? টেনশন নেই। একটা প্রশ্ন ছিল স্যার, বলো। আমাদের আইসিটি বিষয়ে কোনো টপিক আলোচনা হইব? আচ্ছা, আইসিটি বলতে কোন আইসিটি তোমাদের? তুমি কি আইসিটি ডিপার্টমেন্টের? না না, আমাদের দ্বিতীয় বর্ষে আইসিটি আছে আর কি। ও আচ্ছা, আমার সেকেন্ড ইয়ারের আইসিটি নিয়ে আমরা কাজ শুরু করি নাই, আমরা ফার্স্ট ইয়ারের আইসিটিটা নিয়ে কাজ করতেছি। সেকেন্ড ইয়ারের আইসিটি খুব শীঘ্রই শুরু করব, দেখি, চেষ্টায় আছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আইসিটি কি সব ডিপার্টমেন্টে আছে? না না না, আইসিটি ফার্স্ট ইয়ারে সব ডিপার্টমেন্টে আছে, সেকেন্ড ইয়ারে সব ডিপার্টমেন্টে নাই। স্যার বাংলা ডিপার্টমেন্টে আছে কি? না না না। ও ওকে, থ্যাঙ্কস। সমাজকর্ম তো আছে, হ্যাঁ, সমাজকর্ম ডিপার্টমেন্ট দ্বিতীয় বর্ষে তো আছে নাকি? কিছু কিছু ডিপার্টমেন্টে আইসিটি আছে যেটা, আর ফার্স্ট ইয়ারে তো এখন সবার জন্য আছে। আমাদের ডিপার্টমেন্টে আছে, বইতে দেখলাম। স্যার ইকোনমিক্স এরও আছে। তোমরা সেকেন্ড ইয়ারে না সবাই?
জি স্যার স্যার। সেকেন্ড ইয়ার ইয়ারে তো কোনো পরে ওই সাবজেক্টের নাম কি দিছে? আইসিটি ওটার নাম কি দিছে? পুরা জি স্যার নামটা বলো তো। ওটার নাম দাঁড়ান স্যার 1 মিনিট 10 সেকেন্ড স্যার দেখছি। স্যার সেকেন্ড ইয়ারে তো কোনো আইসিটির কোর্স নেই। না না, সব ডিপার্টমেন্ট কম্পিউটার নাই, স্যার রাষ্ট্রবিজ্ঞানে তো নেই। সব ডিপার্টমেন্ট কম্পিউটার নাই। হ্যাঁ বলো, নাম বলো। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। আচ্ছা, যাই হোক, ওইটা ওই যে বিভিন্ন ডিপার্টমেন্টে দুই একটা করে ওইভাবে আইসিটির কোর্স আছে। দুই একটা হবে স্যার, অনেকটাই যা তাহলে কি দেখলাম। স্যার রাষ্ট্রবিজ্ঞান কোর্স থাকবে স্যার? চ্যাপ্টার কয়টা? রাষ্ট্রবিজ্ঞান ইউনিট থাকবে? কয়টা? 8টা না 9টা? স্যার তাহলে তো রাষ্ট্রবিজ্ঞানেরও থাকবে। বুক লিস্টটা স্যারের হোয়াটসঅ্যাপে দিলে স্যারের গ্রুপে দিয়ে দিলে সবাই পাবে। না না, সব স্যার গ্রুপে ডিপার্টমেন্টে তো নাই। চেক করলাম স্যার, ওই সমাজকর্মের আমি যে মানে শীটগুলো চাচ্ছিলাম ওইগুলো তো নাই স্যার, ওই ইসের দিছে বিজনেস কমিউনিকেশনের গুলা দিছে আর ইংলিশের দিছে, মানে ওই শীটগুলোর পেয়ে কথা যাবা, বলছি। পেয়ে স্যার যাবা, রেকর্ড পেয়ে যাবা। ক্লাসগুলো কই পাবো? ওই যে গ্রুপে গ্রুপে দেখো, দেওয়া একটা হয়েছে লিঙ্ক আছে, গ্রুপে একটা লিঙ্ক আছে, ওখানে পাবা। স্যার একটু সমাজকর্মের ওই শীটগুলো যদি একটু তাড়াতাড়ি দিতেন ভালো হইতো। আচ্ছা, শীটের ব্যাপারটা আমি দেখি না তো, ও আমি যতদূর তাও যদি স্যার জানি একটু যে জানাইতেন সবগুলো, তাহলে কৃত হতাম। আমি জানি যে সবগুলো নিয়ে মোটামুটি কাজ শেষ, এখন দিচ্ছে শুধু, এখন হয়তো পেয়ে যাবা খুব শীঘ্রই। হ্যাঁ, 2-1 দিনের মধ্যে হয়তো পেয়ে যাবা।